পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকে আমরা অন্তত মহিলাদের জন্য সহানুভূতি চাই, যে মহিলারা ওখানে নির্যাতিতা হয়েছে। এবং এটা তো ঠিক, মহিলারা ঠিক কোন স্তরে পৌঁছলে তাদের ক্ষোভের এই ধরনের কথাগুলো বাইরে আনেন। তারা বাইরে এনেছেন যে তাদের উপর শারীরিক নির্যাতন হয়েছে, যৌন শোষণ হয়েছে, মার খেয়েছে, তাদের বাড়ির লোকজন কাজ ছেড়ে পালিয়ে গেছে, ওখানে জমির চরিত্র বদলে দেওয়া হয়েছে, যারা ছিল স্বাধীন কৃষক তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নিয়ে সেগুলোতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা হয়েছে, তারা যে জলকর হিসেবে টাকাটা পেত সেটা দেওয়া হয়নি, তারা টাকা চাইতে গেলে গাছে বেঁধে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো হয়েছে, এবং সবচেয়ে বড় কথা বাড়ির বউদের ধরে ধরে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এইগুলো অভিযোগ এসেছে, অভিযোগ বাইরের কেউ করেনি, ওখানকার মহিলারাই করেছে, এবং সেগুলো বিভিন্ন টেলিভিশনের পর্দায় বা তোমাদের মতো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, গোটা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। যেটা দরকার ছিল সেটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীর অনেক বেশি সহানুভূতি। তিনি যদি বলতেন যে যারা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে আমি ছাড়বো না, তাদের প্রত্যেকের আইন অনুযায়ী বিচার হবে, তাহলে কিচ্ছু বলার থাকতো না। কিন্তু প্রথম থেকেই যেভাবে জিনিসটাকে ঢাকার চেষ্টা হচ্ছে, যেভাবে ওই ক্রিমিনাল একটা লোক শাহজাহান, তাকে নাকি ইন্টিমিডেট করা হয়েছিল বলে অভিযোগ এলো, সে যে লোকজন জুটিয়ে সিবিআই ইডির কর্তাদের মারধর করলো, তার কোনো নিন্দামন্দ করা হলো না। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল যে সরকারটা চালাচ্ছে, এই সরকারটা মানুষের প্রতি সহানুভূতিশীল নয়, এরা ক্ষমতার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। ফলে এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি কিন্তু পতন ডেকে আনে, কিচ্ছু করার নেই, এদের পতন অবশ্যম্ভাবী। এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এদের কিন্তু ধ্বংস ডেকে আনবে। আমি কিন্তু মানুষ চক্ষে দেখতে পাচ্ছি, ঠিক 2009-এর পরে সিপিএম যা যা ভুল করেছিল 2006-07 যখন সিঙ্গুর নন্দীগ্রামে ঘটেছিল, একই জিনিস আরও খারাপভাবে এরা করে চলেছে। সিপিএম কিন্তু 2011-র পরে শূন্য হয়ে গেছে, 11-তে কিছু আসন পেয়েছিল, 16-তে অল্প, বা 21-এ একদম শূন্যে পরিণত হয়েছে। আজকে তৃণমূল সেই পথেই যাচ্ছে। পার্থক্য একটাই, সিপিএম যেহেতু একটি মতাদর্শ ভিত্তিক দল, তার হয়তো সংগঠনটা 2-5টা লোক করবে, বামপন্থী বলে চলবে, কিন্তু তৃণমূল করার জন্য লোক পাওয়া যাবে না, এই দলটা করার আর লোক থাকবে না। এটা ডুবন্ত মানুষ খড় ধরে বাঁচার চেষ্টা করে, কিচ্ছু করার নেই। এই পশ্চিমবঙ্গের শাসক দলটা দুর্নীতিতে আকণ্ঠ কেন, একদম জল মাথার উপরে উঠে গেছে। এখন জল মাথার উপরে উঠে গেলে নাক ছাড়িয়ে মানুষ তো বাঁচার জন্য আকুলি বিকুলি করে। এই শাসক দলটা দুর্নীতি এমন করেছে, তারা এখন বাঁচার জন্য আকুলি বিকুলি করছে এবং যা খুশি তাই ধরে নিচ্ছে। যার জন্য এই একজন একজন আইনজীবীকে দিয়ে নোংরা গালিগালাজ করানো হয়েছে, কল্যাণ ব্যানার্জিকে দিয়ে একেবারে বিলোদি বেল্ট আঘাত করা হয়েছে। কেন তিনি নাকি ডিভোর্স হয়ে গেছে, আমি সত্যি জানি না ডিভোর্স হয়ে গেছে কিনা আমি বলতে পারবো না, সেটা তোলা হয়েছে। তারা জানে না যে একবার তাদের ফ্যামিলির দিকে আঙুল তুলে আরও অনেকগুলো আঙুল উঠবে, সেসব কিচ্ছু না বলে তারা যা খুশি তাই বলে চলেছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিচারপতি গাঙ্গুলি যা যা রায় দিয়েছেন, প্রত্যেকটা রায়কে নিয়েই তো পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্ট একটা রায়ও কি বাতিল করেছে? কোনো কোনো রায় স্থগিত রেখেছে। যেরকম যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের উনি চাকরিগুলো বাতিল করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে ওরা যেহেতু সুপ্রিম কোর্টে এসেছে, আপাতত ওদের চাকরিটা থাকবে যতদিন না সুপ্রিম কোর্টে ওদের বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়। সুতরাং তারা নির্দোষ, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি, কোথাও অভিজিৎ গাঙ্গুলির রায়কে উড়িয়ে দেওয়া হয়নি। ফলে অভিজিৎ গাঙ্গুলির প্রতিটি রায়, অধিকাংশ রায় কিন্তু থেকে গেছে, একদম সুপ্রিম কোর্ট সেগুলোকে এন্ডোর্স করেছে। আর সবচেয়ে বড় কথা, বিচারপতি গাঙ্গুলি বিরুদ্ধে এরা নাকি শুনলাম সুপ্রিম কোর্টে যাবে, যে তার যা যা রায় আছে সব নাকি খারিজ করার দাবি নিয়ে। আমি কাগজে যা পড়েছি, চলে যাক না সুপ্রিম কোর্টে, কে বারণ করেছে? চলে যাক, গিয়ে বলুক যে বিচারপতি গাঙ্গুলির রায় খারিজ করুন। সুপ্রিম কোর্ট যদি সত্যিই বলে যে হ্যাঁ এটা রাজনীতি হয়েছে, আমি সব কটা রায় খারিজ করে দিলাম, মেনে নেবো, অসুবিধা কি আছে? কিন্তু আমি বলে দিই, আমি আইন যতটুকু বুঝে থাকি, এগুলো সব ওই ফাঁপা গর্জন, শূন্য কলসি বাজে বেশি বলে না, সেগুলোর গর্জন, আর কিচ্ছু নয়। কারণ এরা খুব ভালো জানে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু ট্রেন্ড সেটার, তিনি একটা সেট করে দিয়ে গেছেন, এবার রাজনীতি সেভাবেই চলবে। না, শেষের শুরু নয়, শেষের শেষ। প্রায় শেষের শুরু অনেক আগে হয়ে গেছে, এবার ওই র্যাপ আপ হচ্ছে আর কি, ধ্বংসের প্রায় সমাপ্তির দিকে শাসক দলটা এগোচ্ছে। এগুলো একটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে বিচার করতে হবে ভালো করে। এই কল্যাণ ব্যানার্জি বা এর মতো উকিল, এই মানসিকতার লোকগুলো এই বিচারপতি গাঙ্গুলির সামনে যখন দাঁড়িয়েছে মিলর্ড বলতে হয়েছে,
তার রায় পছন্দ হয়নি, কিন্তু রায়গুলো গিলতে হয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, বিভিন্ন লোককে লেলিয়ে দেওয়া হয়েছে আজে বাজে কথা বলার জন্য, তারপরেও বিচারপতি গাঙ্গুলিকে মানে নড়িয়ে দেওয়া যায়নি তার জায়গা থেকে। এগুলো প্রত্যেকটাই মনের মধ্যে যে ক্ষোভ ছিল। এবারে যেহেতু রাজনীতিবিদ গাঙ্গুলি, এবার তাকে গালিগালাজ করো। রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলিকে গালিগালাজ করলো, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আমরা কিছু করতে পারিনি, কারণ তাকে মিলট বলতেই হতো, সঙ্গে সঙ্গে কন্টেম্প্ট হয়ে যেত। এটা এই ধরনের মনস্তত্ত্ব, কিন্তু এগুলো আমি মনে করি অত্যন্ত নোংরা মনস্তত্ত্ব। আমার ছাত্র ক্লাসে আমাকে স্যার বলবে, তারপরে আমি যখন রিটায়ার করে যাব রাস্তায় গালিগালাজ করবে, তাহলে এটা আমার অসম্মান না তার অসম্মান? এটা একটা প্রশ্ন করতে হবে তো, লোকে তো তাকে বলবে যে এটা ওর, তাকে যাকে অসম্মান করতো তার অসম্মান না তুমি একটা খারাপ লোক। এটা সে নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখুক, নিজেকেই নিজে অসম্মানিত করছে, তার নিজের দলটাকে অসম্মানিত করছে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা বলি, আচ্ছা একবার এই হাইকোর্টে একটা পোস্টারে দুটো লাইন ছিল, লাইনটা আমার মনে আছে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। কাকে বলা হয়েছিল? আমি যদি যে দল করি সেই দলের লোকেরা যদি এইরকম পোস্টার আমাকে দেয়, ডেফিনেটলি আমি সেটা কমপ্লেন করবো আমার দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারা যদি সেটা নিয়ে কিছু না করে ধরে নেব, সেটা আমার দলেরই কথা। দলের কিছু লোক এরকম করতেই পারে, বিরোধী যারা, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বলবে এটা অত্যন্ত অন্যায়, উনি আমাদের মাননীয় দলের মেম্বার, তিনি তাঁর বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলাটা অন্যায়। আমি তো কোথাও শুনিনি যে ওই দলের কেউ এই পোস্টারের নিন্দা করেছে। ফলে যাকে তার নিজের দলের লোকেরাই মাতাল বলে গালি দেয়, আমার কি বলার আছে? আমার কিচ্ছু বলার নেই। আর থার্ড যে পয়েন্টটা দেখো, একটা কথা আছে না, হাটে হাঁড়ি ভেঙো না, হাটে হাঁড়ি ভাঙলে কার যে কি জল বেরোবে কেউ জানে না। এখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ডিভোর্স হয়েছে নাকি উনি বিয়ে করে নেই বলতে পারবো না, তার বাড়িতে কাজের লোক থাকে কি থাকে নাই বলতে পারবো না, বিচারপতি তো তার কাজের লোক টোক সব পায়, থাকে না কেন ওই কথা আমি আজ অব্দি শুনিনি, এটা নতুন কথা শুনলাম। এখন কেউ যদি আমার ফ্যামিলি নিয়ে টানে ভালো হবে তো, আমার ফ্যামিলি নিয়ে টানলে ভালো হবে তো, আমার ফ্যামিলি তো সব ঠিক আছে, যিনি যারা এইসব অভিযোগগুলো করছেন ওদের ফ্যামিলিগুলো সব ঠিক আছে। দেখুন এই ধরনের নোংরামি না আমার, অন্তত আমার বলতে রুচিতে বাধে। এই লোকগুলো যে অভিযোগ করছে তাদের রুচি নেই, একদম নোংরা রুচি, রাস্তার রুচি এগুলো। রাস্তায় আড্ডা যারা মারে তারাও এই ধরনের কথাবার্তা বলে না। আমি একজন শিক্ষক হয়ে এটা বলতে পারবো না, কিন্তু তাদের রুচি তারা বলেছে। শুধু এইটুকু বলবো যে বাপু হয়ে তোমাদেরও তো ছেলে মেয়ে আছে, তারা সব ঠিকঠাক সংসার করছে তো? ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে সেসব নিয়ে, তাহলে ভালো হবে এসব তুললে। এসব তোলো না, মান সম্মান একটু রাখো। তোমার নয় মান সম্মান নেই, সমাজটার তো মান সম্মান রয়েছে, বাঙালি সংস্কৃতির তো মান সম্মান রয়েছে। সমস্যা হচ্ছে গোটা বাঙালি সংস্কৃতি এই ধরনের নোংরা লোকগুলোর পাল্লায় পড়ে ধ্বংস হয়ে গেল। মানে এত নির্লজ্জ, এত লো লেভেলের লোক এরা, এত অশিক্ষিত এরা। আমার এখন লজ্জা লাগে ভাবতে যে একসময় এরা যে আন্দোলন করতো সেই আন্দোলনে নিজেকে আমি মিলিয়েছিলাম। গান ঘিন ঘিন করে নিজেরা আমার একেবারে ভাবতে। তখন কিছু করার ছিল না, সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে হতো। সিপিএম এরকমই খারাপ ছিল। আমাদের কপাল, এই যে বলে না পোড়া কপাল, সত্যি বাঙালিদের পোড়া কপাল। সেই এলো আনলো সিপিএমকে, কংগ্রেসকে তাড়িয়ে, সিপিএম ক্ষমতায় থাকতে থাকতে এই হয়ে গেল। তারপর যাকে আনলো তারাও তাই। ফলে একটু মানুষকেও বুঝতে হবে যে বিকল্প আছে। গুজরাটে যে সরকার থাকে ভারতীয় জনতা পার্টি, সেরা বিকল্প দিয়েছে। গুজরাটে প্রকাশ্যে গুন্ডামি হতো, সব সিধে করে দিয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, সেখানে গুন্ডামি করা, তুলে নিয়ে গিয়ে এক্সটর্শন করা, এটা ছিল নিয়ম, ওটা কোনো ব্যতিক্রম ছিল না, ওটাই নিয়ম। যোগী আদিত্যনাথ ওটাকে কিন্তু একদম সিধে করে দিয়েছেন। আর বিহারে লালু প্রসাদ যাদবের জঙ্গল রাজ ছিল। যখন নীতিশ কুমারকে বিজেপি ক্ষমতায় বসিয়েছিল, একটা কথা বলা ছিল যে আপনার প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, যারা বাড়াবাড়ি করে সবকটাকে জেলে ঢোকান। এবং 1 বছরের মধ্যে নীতিশ কুমার কিন্তু বিজেপির সাহায্য নিয়ে ঠান্ডা করে দিয়েছিলেন, একদম ঠান্ডা করে দিয়েছিলেন। পরবর্তীকালে তার কিছু মতিভ্রম হয়েছিল, চলে গিয়েছিলেন, কিন্তু তিনি ভুল বুঝতে পেরে আবার চলে এসেছেন। ফলে তিনি বুঝে গেছেন যে বিজেপি ছাড়া বিহারের মতো এরকম একটা সিস্টেমকে ঠিক কন্ট্রোলে রাখা যাবে না, ডিসিপ্লিন করা যাবে না। ফলে ভারতীয় জনতা পার্টি যদি কখনো আসে পশ্চিম বাংলায়, তাহলে একটা নতুন বাংলা গড়ব, যে নতুন বাংলা কিন্তু সমাজ বিরোধীর বাংলা হবে না। এই ধরনের কারোর সম্পর্কে নোংরা কথা যারা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ওই শেখ শাহজাহানের মতো লোকগুলো যারা ওই সন্দেশখালিতে তাজমহল বানায়, সেগুলোকে উপড়ে জলে ফেলে দিতে একটা বুলডোজারই যথেষ্ট, বেশি কিছু লাগবে না। যে যেভাবে সমাজকে দেখে, এখন যারা সংবিধানের নামে শপথ নিয়েছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধানের নিয়মগুলো ঠিকঠাক পালন করা।
এবং সংবিধানের ভিত্তিতে দেশে যে আইন হয় সে আইনগুলোকে ঠিকমতো বাস্তবে রূপায়িত করা। আমাদের আইন বলে যে যারা ঘুষ নেয় তারাও অপরাধ করে, যারা ঘুষ দেয় তারাও অপরাধ করে, এবং ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তারা অপরাধ করেছে এবং তাদের চাকরি থাকার কথা নয়। তাদের চাকরি কিন্তু খেয়েছেন মানে তাদের চাকরিগুলো যাতে না থাকে সেই ব্যবস্থা করেছেন বিচারপতি গাঙ্গুলি। কারণ চাকরি করবে যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে। কথা হচ্ছে যে সেই চাকরি খাওয়া ঠিক কি ঠিক নয় সে তো সুপ্রিম কোর্টে মামলা গেছে, সুপ্রিম কোর্ট তো মামলা নিয়েছে এবং সেটা নিয়ে মামলা হচ্ছে। তো সেখানে কেউ যদি মানে সুপ্রিম কোর্ট বলে না এদের চাকরি থাকবে, তার আগে এই ধরনের কথা বলার কারণটা কি? আর কিচ্ছু নয়, এটা হচ্ছে বিচারপতি গাঙ্গুলি যে ট্র্যাডিশনটা তৈরি করেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ট্র্যাডিশন, এরা তাকে মানতে পারছে না। এদের বক্তব্য যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো রেখে দেবো, কিন্তু বাস্তবে দেখো তো এটা হয় কখনো? যারা যোগ্য তাদের জন্য সুপার নিউমেরিক পোস্ট বলে একটা হাস্যকর কথাবার্তা, আর যারা চুরি করে চাকরিটা পেয়েছে, ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে এবং সেই ঘুষ নিয়ে কিছু লোক কোটি কোটি কামিয়েছে, সেই চাকরিগুলো রেখে দেওয়া হবে? এটা কখনো হয়? একটা সার্ভিস কমিশন থাকলে কখনো এইভাবে চাকরি পেলে তার চাকরি থাকে, বেআইনিভাবে চাকরি পেলে চাকরিটা চলে যায়। তো এটাই তো নিয়ম। এরা আসলে দেশের আইন মানে না, সংবিধান মানে না, এটাই বলছে। এ তো শুনলাম নাকি বিচারপতি যেখানে যাবেন এই সমস্ত চাকরি যাদের খাওয়া হয়েছে তাদের নাকি নিয়ে সঙ্গে চলে যাওয়া হবে, যেখানে দাঁড়াবেন সেখানেই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়ে পাঠান, কোনো চিন্তা নেই, পাঠিয়ে দিন, কোনো চিন্তা নেই, পাবলিক থাকবে বুঝে নেওয়ার জন্য, কোনো চিন্তা নেই। যারা যাবে হইচই করবে, মানুষও তো শুনবে, মানুষের সামনেই তো ঘটনা ঘটবে। যান, আসুন, তারপর দেখা যাক কি হয়, কি দাঁড়ায় দেখি। আর এর মধ্যে যে হুমকিটা আছে যে গিয়ে ঝামেলা পাকাবো, এই হুমকিটা কি প্রশাসনের শীর্ষকর্তার পক্ষে মানায়? ঠিক নয় তো। কারণ এটা এক ধরনের এর মধ্যে থ্রেট পারসেপশন রয়েছে যে তুমি যদি ওখানে প্রচার করো আমি তাহলে গিয়ে এই করব। কিন্তু একজন প্রশাসনের শীর্ষকর্তার কাজ হচ্ছে কেউ যদি কোনো রাজনৈতিক কার্যকলাপ করে, মিটিং করে, মিছিল করে, সে যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই কাজ করা। তার বদলে তাকে থ্রেট করা হচ্ছে যে গেলে আমি যাদের চাকরি গেছে তাদের লেলিয়ে দেবো। এটা তো আমার মনে হচ্ছে খুব আইনসঙ্গত কথা হচ্ছে না। আইনজীবীরা বিচার করবেন যে এটা আইনসঙ্গত কিনা। আমার তো মনে হচ্ছে এটা বেআইনি। পেটে খেলে পিঠে সয় না সব সময়, পিঠে খেলেও সবসময় পেটে সয় না। সে তো রবীন্দ্রনাথ একটা হাস্যকৌতুকে বলে গেছেন, অনেক পিঠে খেয়েছে, পেটে সইছে না। এক দুই হচ্ছে বাঘ থেকে এখন নেংটি ইঁদুরে পরিণত হয়েছে, বোঝা যাচ্ছে। ওই ক্লিন শেভ, হাতে এরকম করে নিয়ে যাওয়া, আমি তো দেখেছি যত বড় সে গুরুত্বপূর্ণ অপরাধী হোক তাকে এরকম ধরে নিয়ে যায় পুলিশ, তার পেছন পেছন যাচ্ছে, উনি সামনে যাচ্ছেন যেন নেতা যাচ্ছেন, ভারতের কোনো ক্যাবিনেট মন্ত্রী যাচ্ছেন, তার পেছনে তাকে গার্ড দিয়ে দিয়ে পুলিশরা যাচ্ছে। আমার খুব লজ্জা লাগে সেই পুলিশরা যখন বাড়ি গিয়ে বাড়ির লোকেদের সামনে দাঁড়ায়, তারা কি বলে সেই পুলিশ কর্মীদের যে তো এই লোকটাকে তোমরা কি গার্ড দিচ্ছ নাকি, তাকে ধরে নিয়ে যেতে পারোনি? তারা বাড়ির লোককে কি বলে আমার সত্যি জানতে ইচ্ছা করে। তাদের কখনো আলাপ হলে জিজ্ঞেস করব যে তোমার বাড়ির লোককে তোমরা বলো কি। এক দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে এই শেখ শাহজাহান আসল জায়গায় পৌঁছে এবার বাঘ থেকে নেংটি ইঁদুর এখন ঘাড় মুড়ে গেছে। যেরকম বালু মল্লিক মনে আছে, কোর্টে যখন সিবিআই হেফাজতে যাবে কেঁদে অজ্ঞান থাকবে, দাঁত ফাঁত বার করে, পরে দেখা গেলো সব ঠিকই আছে, ইচ্ছে করে দাঁত বার করে এরকম করছিল। সেই লোকটাকে এক্ষুনি ছেড়ে দাও, উত্তর 24 ঘন্টা জ্বালিয়ে দেবে। এরা এইরকমই, কেষ্টকে এক্ষুনি ছেড়ে দাও, এবারে বীরভূম মাত করে ছেড়ে দেবে। এরা এই যে বললাম শক্তের ভক্ত নরমের জম, যখন শক্ত পাল্লায় পড়েছে ওরা একদম সিধে হয়ে গেছে। এখন শেখ শাহজাহান, একটা কথা বলি, শেখ শাহজাহান আমাদের একটা কি বলবো বিবেকটাকে না এই লোকগুলো নাড়িয়ে দিয়েছে। বিবেকটাকে কেন নাড়িয়ে দিয়েছে? কারণ মহিলাদের সম্মান নষ্ট হয়েছে। বিবেকটাকে নাড়িয়ে দিয়েছে কেন? কারণ শাহজাহান এবং তার দলবল, এটা অবশ্যই এই শাহজাহান তৈরি হচ্ছে সিপিএম এর হাতে, একদম সিপিএম এর কলেজের গ্র্যাজুয়েট, এবং ওই তৃণমূল তাকে MA PhD দিয়ে দিয়েছে। ওই একদম দুটো দলের একবারে সম্মিলিত ভাবনার ফসল। আমরা আগে বলি না অনেক সময় অনেক প্রোডাক্টে লেখা থাকে মেড ইন চায়না আর মার্কেটেড বাই অমুক, এই শাহজাহান হচ্ছে মেড বাই সিপিএম, মার্কেটেড বাই তৃণমূল, ওই প্রোডাক্ট এসছে বাজারে এসছে আর কি। এই শেখ শাহজাহান না অনেকগুলো প্রশ্ন, এই এপিসোডটা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। তার মধ্যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওখানকার সাধারণ মানুষের তার জমির ওপর কোনো অধিকার নেই, তুমি জোর করে তার জমি কেড়ে নেবে। সে জমি চিংড়ি চাষ করতে দেবে না বলে তুমি তার সব কটা জমি চারদিক নিয়ে নেবে, দিয়ে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দেবে। তারপরেও সেই লোকটা যখন তার প্রাপ্য চাইতে গেছে যে আমি খাবো কি করে, আমার জমি তো নিয়ে নিলে, চিংড়ির চাষে তুমি কোটি কোটি কামাচ্ছ, আমার প্রাপ্যটা দাও, তাকে বেঁধে পেটানো। সে দেশ ছেড়ে পালাচ্ছে, ঘর ছেড়ে পালাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে।
তারপর তাজমহল সব বানাচ্ছ চারদিকে নিজের নামে। একটা খেলার গ্রাউন্ড কি ঋষি অরবিন্দর নামে ছিল, সেটা শাহজাহান ফ্যান ক্লাবের নামে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওখানে একটা মধ্যযুগীয় ব্যবস্থা চলতো এবং সব কিছুকে ছাপিয়ে গেল। এই আগেকার দিনে দেখতাম না, রাক্ষস বিভিন্ন গ্রামের বাড়িতে বলে বলে যেত যে আজকে তোর বাড়ির একজনকে নিয়ে গিয়ে খাবো। এই শাহজাহান রাক্ষসরাই করতো কি, কোন বিভিন্ন বাড়ি থেকে একটা করে মেয়ে তুলে নিয়ে চলে যেত। এই রাক্ষস আবার নারী লোভী। একদম, এই নারী লোভী রাক্ষস, নারীর মাংস খায়। তাই তাই তো অন্তত ইয়েতে প্রচার সংবাদ মাধ্যমে তাই এসছে। তো এই রকম সিস্টেমে একটা জিনিস প্রমাণ হচ্ছে, এই রাজ্য প্রশাসন বলে কিচ্ছু নেই। এখন এরা বলে যে সিপিএম বা বিজেপি ওখানে খবর দেয়নি কেন, তোমার গোয়েন্দা কি করছিল? সিপিএম বিজেপি তোমার পায়ের চাকর নাকি, তোমার খবর দেবে? এবং সবচেয়ে বড় কথা, তোমরা সকলেই জানো, তোমরা প্রত্যেকে জানো যে ওখানে এই ঘটনা ঘটেছে। কথা হচ্ছে পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি ঘুমিয়ে পড়েছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টির লোকগুলো কি করছে? তোমার পার্টির লোকগুলো এই কাজ করছে, পার্টির নেতৃত্ব, তোমার পার্টির নেতৃত্ব এই কাজই করছে। তুমি এরকম নিজের ঘাড়েই দোষটা নেওয়া, সে তো নিচ্ছেই তো। এরা ভাবছে লোকে এদের কিচ্ছু বোঝে না, সব বোঝে, লোকের বোঝে না এদের। তৃতীয় কথা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই, যেটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ। 2019 সালে লোকসভা নির্বাচনের পরে ওখানে 3 জন বিজেপি কর্মীকে গুম করে দেওয়া হয়। প্রদীপ মণ্ডল, তার ভাই, এবং তার সম্ভবত আরেক আত্মীয়। 3 জনকে গুম করে দেওয়া হয়। একজনের ডেড বডি পাওয়া যায়নি, একজনের স্কেলিটন পাওয়া গিয়েছিল, একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। তারপরে ওই শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন তখন যিনি স্টেট সিকিউরিটি অ্যাডভাইসার ছিলেন উত্তর 24 পরগনায়, যিনি তখন তৃণমূলের নেতা এবং মন্ত্রী, এখন যিনি জেলে আছেন, তিনি নাকি সর্বোচ্চ জায়গায় ফোন করলেন ওরকম শাহজাহানকে অ্যারেস্ট করে, আমি এখানে সংগঠন রাখতে পারছি না, সংগঠন ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। সর্বোচ্চ স্তর থেকে ধমকানো হলো, কে ধরতে বলেছিল শাহজাহানকে, ছেড়ে দিন এক্ষুনি, কারণ ও সমাজসেবী। আচ্ছা, তারপর কার হিম্মত হবে শাহজাহানের বিরুদ্ধে মানে থানায় যাওয়ার? থানায় গেলে থানার লোকজন নাকি বলতো যাও মিটিয়ে নাও, ওর সঙ্গে কথা বলে মিটিয়ে নাও। শাহজাহান সত্যি ওখানে সম্রাট শাহজাহান ছিল এবং এই প্রশাসন অ্যালাউ করেছে, এই প্রশাসন ব্যর্থ হয়েছে ওই সাধারণ মানুষকে শাহজাহানদের বিরুদ্ধে প্রোটেকশন দিতে। আজকে এই ধরনের কথা বলে লাভ আছে কিছু নিজেকে ঢাকার জন্যে? মানুষ সব বুঝে গেছে, মানুষ সমস্ত বুঝে গেছে, শুধু এদের ক্ষমতা থেকে সরানোর সময়। এদের ক্ষমতা থেকে সরাতেই হবে যে কোনো উপায়ে, মানুষ বুঝে গেছে, কিছু করার নেই। বাঁচার জন্য এখন এই ধরনের কথা বলছে। এরা প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছে, এরা সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এরা নিজের দলের লোককে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আরে ওই সন্দেশখালী অঞ্চলে গত 2021-এর নির্বাচনে কে জিতেছে? 16 এবং 21-এ তৃণমূলেরই তো নেতা জিতেছে। এবং তারা তো এর আগে একাধিকবার বলেছিল আমরা তো একদিন তৃণমূলটাই করেছি। তা তৃণমূল নিজের লোককে রক্ষা করতে পারছে না, তাদের লোকই তো আক্রান্ত হচ্ছে, তাদের লোকের মেয়েদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, তাদের লোকেরাই তাদের লোকেদের তুলে নিয়ে যাচ্ছে। তৃণমূলের লোকেদের আমি বলবো ভেবে দেখুন। তাহলে কি স্যার বলবেন যে তৃণমূলে মুসল পর্ব শুরু হয়ে গেছে? মুসল পর্ব বহুদিন আগে, এখন শেষের সে মনে আছে পুরাণে যখন যদুবংশ প্রায় শেষের দিকে ধ্বংস হয়ে গেছে, পরস্পর খুনোখুনি করে শ্রীকৃষ্ণ বসে বসে দেখছেন যে তার চোখের সামনে তার বংশ একদম নির্বংশ হয়ে গেল, যদুবংশ শেষ হয়ে গেল। এই যদুবংশ প্রায় নির্বংশের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এবার শুধু শেষ হয়ে যাওয়ার পালা। কিচ্ছুক্ষণ এদেরই দেখতে হবে বসে বসে যে এদেরই প্রজন্মগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, বেশ কয়েক বছর আগে, আমি জানি না তোমার কাছে এটা পুরোনো ফুটেজ দেখাতে পারো, বিভিন্ন চ্যানেলে ওগুলো দেখানো হয়েছিল, ধর্মতলা আমি একটা মিছিল দেখেছিলাম তৃণমূলের, গলায় প্লাকার্ড ঝুলিয়ে আমরা সবাই চোর। আমি জীবনে কোনো দলের কাউকে কখনো এরকম প্লাকার্ড ঝুলিয়ে হাঁটতে দেখিনি। আমি অন্য কাউকে নিয়ে হাঁটতে, কেউ গাধা সাজায়, গরু সাজায়, এইসব নিয়ে গ্রামের দিকে খুব বদমাইশি যে ছেলেগুলো করে তাদের গাধা সাজিয়ে হাঁটানো দেখেছি। প্রচুর চুরি করে তাকে চোর লিখে হাঁটানো দেখেছি। ওগুলো আগে দেখেছি, ছোটবেলায় গ্রামে এগুলো করতো। করা ঠিক নয়, এগুলো বেআইনি কাজ, এগুলো করা ঠিক নয়, কিন্তু ছোটবেলায় এগুলো করতে দেখেছি। একটা রাজনৈতিক দলকে প্রথম দেখলাম যে তারা গলায় প্লাকার্ড ঝুলিয়ে বলতে বলতে যাচ্ছে যে আমরা সবাই চোর। আচ্ছা, ওরা তো নিজেরাই নিজেদের চোর বলেছে, আমরা তো বলিনি। এখন সাধারণ মানুষ, এবার যারা নিজেরা নিজেদের চোর বলছে, সাধারণ মানুষ কি বলে? এখন এই দল সম্পর্কে কতগুলো খুব চোখা চোখা ভাষণ বলে, চোর, চোট্টা, চিটিংবাজ, এই কথাগুলো বলা হয়। সাধারণ মানুষই বলে এটা চোরের দল, চিটিংবাজের দল। এবং সবচেয়ে বড় কথা, এটা তো বারবার প্রমাণিত হচ্ছে যে এই দলে যারা এসেছে তারা কামাতে এসছে, চুরি করতে এসছে। যারা ভালো, যারা অন্তত এই চুরি টুরি করে না, তারা থাকতে পারবে না। তাপস রায়ের বিরুদ্ধে কেউ বলতে পারে চুরি টুরি করে, কিন্তু তাপস রায়ও থাকতে পারলো না। সন্দেশখালী পরে বলে কি হচ্ছে, আমার থাকা যাচ্ছে না। তৃণমূলের বহু মানুষ পার্সোনালি বলে দাদা থাকা যাচ্ছে না, এ করা যাচ্ছে না। সব অধিকাংশই বসে গেছে যারা দলটাকে ভালোবাসতো। মনে রাখবে, আমি তো তৃণমূলের উত্থানের সময়টা থেকেই আমি স্টাডি করি, তার আগে থেকেই
আমি বহু তৃণমূলের মানুষকে চিনি যারা সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের ঘর সংসার তছনছ হয়ে গেছে, জীবন জীবিকা শেষ হয়ে গেছে। কারণ সিপিএম একটা ডেঞ্জারাস ফোর্স, আমি তো মনে করি সিপিএম একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস ফোর্স। তারা তাদের সেই করেছে, কারো চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়েছে, কাউকে দূরে বদলি করে দিয়েছে, কেউ মার খেয়েছে, কারো জমি ধান কেটে নিয়ে বেরিয়ে গেছে। তারপরেও মানুষ কিন্তু দাঁতে দাঁত চেপে লড়ে গেছে সিপিএমকে হারিয়ে এই দলটাকে ক্ষমতায় বসানোর জন্য। তারা এর জন্য বসেনি, কিন্তু তারা এখন কষ্ট পায় যখন এই দলটাকে লোকে বলে চোরের দল। ফলে আজকে যখন বলা হচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যখন বলছে যে আমাদের কেন চোর বলা হচ্ছে, আমার প্রশ্ন কেউ বলতো না যদি চুরির বিরুদ্ধে তৃণমূলের ব্যবস্থা নিত। কেউ বলতো না যদি তৃণমূলের এই সর্বোচ্চ নেতৃত্ব বলতো যারা অন্যায় করে চাকরি পেয়েছে এক্ষুনি চাকরিগুলো খাবো, যারা অন্যায় করেছে সবকটার কোমরে দড়ি দিয়ে আমি জেলে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবাংলায় একটা ন্যায়ের শাসন হয় সেই চেষ্টা করছি। দে ডিড নাথিং। ফলে কথা তো সাধারণ মানুষ বলবে, আমাদের কিচ্ছু বলার নেই। চোর সাধারণ মানুষ বলছে, আমরা বলছি না, বলবে আগামী দিনে এই দলের যারা আলটিমেটলি পড়ে থাকবে দলে, রাস্তাঘাটে যেখানেই যাক লোকে বলে চোরের দল যাচ্ছে, এই চোর যাচ্ছে, বলতেই হবে, এদের কিচ্ছু করার নেই। স্যার, এই যে একটি মানুষ কুণাল ঘোষ, যিনি কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে বলেন যে সারদার কেলেঙ্কারি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি বিজেপিতে সত্যিই আসেন তাহলে বিজেপি কি অ্যাকসেপ্ট করবে? একেবারেই না। এইসব লোককে নিয়ে কি ডুববে নাকি লোকে? আমি একেবারে মনে করি না যে বিজেপিকে অ্যাকসেপ্ট করবে। দেখো একটা কথা বলি, আমি স্টেটমেন্টটাও পড়েছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যখন এলো, বললো যে চাটা খুব ভালো লেগেছে। তা আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ নেই, আলাপ হলে বলবো বাপু প্রত্যেক দিন একটু ফিশ ফ্রাই, টোস্ট আর চা ফা ভালো চা করে বাড়িতে পাঠিয়ে দেবে, প্রত্যেক দিন খেলে আর অভিযোগটা করবে না। বাড়িতে খেয়ে যদি কারোর অভিযোগগুলো উড়ে যায় খুব ভালো করে, তাহলে বাড়িতে রোজ খাবার পাঠিয়ে দাও, অসুবিধা কিছু নেই, খাবে দাবে ভুলে যাবে। এই ধরনের লোকগুলো না, এরা হচ্ছে কি বলবো, এরা ওই একটু পলিটিক্যাল প্যারাসাইট, নিজের কোনো জোর নেই, সঙ্গে চারটে লোকও নেই। বিশেষত এই যে লোকটি, এর একটু লাজ লজ্জা কম। তুমি যদি কোনো কথা বলে চারটে গালিগালাজ তোমাকে দিয়ে দেবে, কোনো চক্ষু লজ্জা নেই, কিচ্ছু নেই। আমরা জেল থেকে বেরোলে আমরা একটু মাথা নিচু করে থাকি, আরে বাপ রে বাপ, সে যেন জেলখানা ওর শ্বশুর বাড়ি। ফলে 3.5 বছর জেল যে খেটেছে তার কোনো বিন্দুমাত্র লজ্জা নেই। খুব ভালো জানে যে যে ওকে তো বিজেপি অ্যারেস্ট করেনি, ওকে অ্যারেস্ট করলো রাজ্য সরকার। তখন একমুখ দাড়ি গোপ নিয়ে মুখ্যমন্ত্রীর নামে কী সব বলতো সে তো সবাই দেখায়, আবার সেই দলে ঢুকে পড়েছে। ফলে এটা বিচিত্র একটা লোক। এখন সে বিজেপিতে এলেই বিজেপি তাকে নিয়ে নেবে, কেন বিজেপি কি ধর্মশালা নাকি যে আসবে ঢুকে পড়বে? সুতরাং আমি মনে করি যে বিজেপি এই ধরনের লোককে গ্রহণ করে না। বিজেপিতে অনেকে প্রশ্ন করবে তাপস রায় কী করে এলেন, না তাপস রায়ের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ আছে? তাপস রায় একজন সিরিয়াস পলিটিশিয়ান, এবং কেউ কখনো ওনার বিরুদ্ধে চুরির অভিযোগ আনতে পারেনি। আমি যখন তৃণমূলে ছিল, আমি উল্টো দিকে ছিলাম, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করেছি, তীক্ষ্ণ সমালোচনা করেছি, তার রাজনীতির সমালোচনা করেছি, কিন্তু কখনো তো আমি তাপস রায়কে বলতে পারি আপনি চুরি করেছেন, বলতে পারি? কখনো বলতে পারবো না। সুতরাং এই ধরনের লোকরা যদি বিজেপিতে আসে, তাপসদার মতো লোকগুলো, তাতে বিজেপি সাংগঠনিকভাবে সমৃদ্ধ হবে, আর ওই লোকটা বিজেপিতে এলে বিজেপিতে ডুবে যাবে। সুতরাং সেই সব লোককে একদম বিজেপিতে নেওয়া উচিত নয়, এবং আশা করি বিজেপি তাদের নেবে না। এরা হচ্ছে, আমি বললাম না, পলিটিক্যাল প্যারাসাইটস। এরা ওই খুঁজবে পিঠ বাঁচানোর জন্যে। আর এটা আমিও একটা জিনিস বলি যে এই লোকটি আমার ধারণা অনেকটা মহাভারতের শকুনি মামার মতো। দেখো, মহাভারতের শকুনি মামার গল্প নিশ্চয়ই জানো, যে শকুনির বোন গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে জোর করেই দেওয়া হয়েছিল। শকুনি তার ভাইয়েরা কেউ পছন্দ করেনি যে এক অন্ধের সঙ্গে তার বোনের, সুন্দরী বোনের বিয়ে হোক। তার বোন অত্যন্ত বিদুষী বোন, তারপর তার চোখে আবার বেঁধে দেওয়া হলো, সে যাতে দেখতে না পায়, স্বামীও অন্ধ, সেও অন্ধ সেজে গেল। এগুলো ভালো লাগেনি, প্রতিবাদ করেছিল বলে তাদের ধরে এনে জেলে রেখে দেওয়া হয়েছিল 100 ভাইকে। এক ভাইকে খাবার দেওয়া হতো, একজনের খাবার 100 ভাই মধ্যে 99 জন বললো আমরা না খেয়ে মরে যাচ্ছি, তুই খা, তুই খেয়ে শোধ নে। এবং সে খেয়ে বেঁচেছিল আলটিমেটলি। সেই কিন্তু ওদের ওই ফ্যামিলিকেই নির্বংশ করে দিয়েছিল ইচ্ছে করে। এখন কুণাল ঘোষ তৃণমূলের ওই শকুনি মামা নয় তো, ও যা যা করে, একটা কথা বললেও কিন্তু তৃণমূলে কয়েক হাজার ভোট বেরিয়ে যায়। ও সবাই তো জানে, তৃণমূল তাকে আটকায়নি কেন, সেও আবার বলে যায়। সুতরাং এই শকুনিদের, কিন্তু এটা ঠিকই, শকুনির পরিণতিও ভালো হয়নি, কিন্তু মহাভারতের শকুনির পরিণতি খুব খারাপ হয়েছিল, শকুনিদের পরিণতি ভালো হয় না। তাই শকুনিরা শকুনিই থেকে যায়, তাদের এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর ও এমন কোনো উচ্চস্তরীয় সাংবাদিক লেখক নয় যে তাকে ডেকে আশ্রয় দিতে হবে। তাই ভারতীয় জনতা পার্টির দ্বার ওর জন্য খোলা হবে না আশা করি, এবং সে ওই রকমই বকবকি করে যাবে।
করে যাবে বলে জানে বলেই কখনো সুদীপ ব্যানার্জিকে গালি দেয়, আবার তার বাড়িতে ফিশ ফ্রাই চা খেয়ে আবার ঠিক হয়ে যায়, আবার কাউকে দেবে আবার ঠিক হয়ে যাবে, ওই চলতেই থাকবে। একে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এই লোকগুলো রাজনীতিতে আছে এবং এত গুরুত্ব পাচ্ছে, এটা রাজনীতিরই লজ্জা। আমি আর নিজেকে বেশি লজ্জিত করতে চাই না এই ধরনের লোকের সম্পর্কে বেশি কথা বলে।